হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সলিউশন চ্যাপ্টারের 6 লেকচারে। আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব কলিগেটিভ প্রপার্টির সেকেন্ড পার্ট অর্থাৎ ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট অর্থাৎ কি স্ফুটনাঙ্কের উন্নয়ন, এবং তাদের সঙ্গে আমরা এখান থেকে কিছু নিউমেরিক্যাল পোর্শনও কমপ্লিট করে নেব এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তার সঙ্গে কিছু কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেনও এখানে আলোচনা করে নেব। তাই বলছি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বলবো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে আর কোথাও একটুও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তুমি যদি এই ক্লাসে প্রথম হও তাহলে তোমাকে বলবো আমরা সলিউশন চ্যাপ্টারের উপরে আরো 5টি ক্লাস করেছি, যে ক্লাসগুলির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি যদি সেই ক্লাসগুলি করে নিয়ে এই ক্লাসটি করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কলিগেটিভ প্রপার্টির সেকেন্ড পার্ট অর্থাৎ কি দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলিউশন। অর্থাৎ কি, দেখো এই পার্টটি শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে স্ফুটনাঙ্ক কাকে বলে। এবার স্ফুটনাঙ্ক কাকে বলে তুমি কি বলবে? অর্থাৎ কি, যেটা আমরা ছোটবেলায় শিখেছি কি, যে উষ্ণতায় তরল ফুটতে শুরু করে সেটাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক বলি। কিন্তু এই সংজ্ঞা আমাদের আর চলবে না, কারণ আমরা তখন বড় হয়েছি, তাহলে আমাদের বড়কালের সংজ্ঞা পড়তে হবে। তাহলে এখন আমরা কোন সংজ্ঞাটা পড়বো না, এখন আমরা পড়বো কি, যে উষ্ণতায় তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপ অর্থাৎ কি বাইরের চাপ, অর্থাৎ বাইরের চাপ কত না 1 atm, অর্থাৎ কি যে উষ্ণতায় তরলের বাষ্পচাপ বাইরের চাপের সমান হবে সেই উষ্ণতাকে আমরা বলবো ওই তরলের কি না স্ফুটনাঙ্ক। মনে থাকবে? তাহলে স্ফুটনাঙ্ক কি বললাম এই একটা তরল আছে, সেই তরলটাকে আমরা কি করছি না হিট দিচ্ছি। এবার যখন এই তরলের বাষ্পচাপটা বাইরের চাপের সমান হবে তখন সেই উষ্ণতাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট। ঠিক? আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখব যে বয়লিং পয়েন্টের উন্নয়ন ব্যাপারটা কি জিনিস। দেখা গেছে কি, যে যখন কোনো একটি বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কি ধরনের দ্রাব যোগ করব, কারণ আমরা এটা এর আগে দিনে পড়েছিলাম কি না, আমাদের দ্রাবটা হওয়ার জন্য 4টা কন্ডিশন ছিল। কি 4টা কন্ডিশন? কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, অসংযোজী হতে হবে। অর্থাৎ কি এই ধরনের দ্রাবকে যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে মিশিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে? বাষ্পচাপের অবনমন হবে। অর্থাৎ কি ওই দ্রবণটা বিশুদ্ধ দ্রাবকটা আগে যে উষ্ণতায় ফুটতো সেই উষ্ণতায় আর দ্রাবকটা ফুটবে না। তখন তার কেন ফুটবে না? কেননা ওর মধ্যে বিশুদ্ধ দ্রাবক মিশিয়ে দেওয়া হয়েছে, দ্রবণের বাষ্পচাপ কমে গেছে। তাই জন্য কি হবে, ওই তরলটাকে ফোটানোর জন্য আরো বেশি পরিমাণ কি দিতে হবে না উষ্ণতা দিতে হবে। অর্থাৎ কি সেক্ষেত্রে আমাকে উষ্ণতা বৃদ্ধি করতে হচ্ছে। তাই জন্য সেক্ষেত্রে কি হয় না স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়। ব্যাপারটা খুব একটা ক্লিয়ার হলো না, তাই তো? আমি এখন আরো ভালো করে ডিটেলসে ব্যাপারটাকে বুঝিয়ে দেবো। অর্থাৎ কি আমরা আপাতত এখন পড়ছি কি না স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ কি ইলেভেশন অফ বয়লিং পয়েন্ট আমরা পড়ছি। দেখো, আমরা এটুকু বুঝতে পারলাম কি না হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্ক কাকে বলে। অর্থাৎ কি স্ফুটনাঙ্ক কি, যে উষ্ণতায় তরলের বাষ্পচাপটা বাইরের চাপের সমান হবে। অর্থাৎ কি বাইরের চাপ কত না 760 mmHg বা 1 atm এর সমান হবে, তখন সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। ঠিক আছে, এবার কোন বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কি বললাম, যদি আমি দ্রাব দিয়ে দিই সেই দ্রাবকটা কিরকম হতে হবে? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী হতে হবে। সেরকম একটা যদি দ্রাব দিয়ে দিই তাহলে কি হবে না স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। এবার কথাটা হচ্ছে কি স্ফুটনাঙ্কের উন্নয়নটা কেন হবে সেটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করব। দেখো, এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসে যে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তবে এটা আমরা দুটা কারণ দিয়ে ব্যাখ্যা করবো, একটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করব এবং একটা সিম্পলি ব্যাখ্যা করব আর কি।
দেখো ব্যাপারটা কি, যে ধরে নাও এটা আমার হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবক, ঠিক, আর এটা হচ্ছে কি আমার দ্রবণ। এবার আমি কি করেছি, যে ধরুন আমি এখানে জলই নিয়েছি, ঠিক আছে, তাহলে জলকে আমি যখন 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, কি বলেছি, যে যখন আমি এখানে হিটটা দিয়েছি সেটা হচ্ছে কত না 100 ডিগ্রি সেলসিয়াস, এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের এই যে এখানে যে বাষ্পগুলোর যে চাপ আছে, সেই বাষ্প চাপটা কত না বাইরের চাপ অর্থাৎ কত না 1 atm এর সমান হয়ে যায়। অর্থাৎ কি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমি জলকে নিয়ে যাই, বিশুদ্ধ জলকে, তাহলে এখানে যে বাষ্পগুলো আছে সেই বাষ্পের যে চাপটা সেটা বাইরের চাপের সমান হয়ে যাবে, ঠিক আছে। তো বাইরের চাপে যখন সমান হয়ে যায় তখন কি হবে না জলটা ফুটতে শুরু করবে। কেন? কারণ ওখানে স্ফুটনাঙ্কে চলে যাবে, স্ফুটনাঙ্কে চলে গেলে কি হবে না জলটা ফুটতে শুরু করবে, ঠিক। এবার আমি দ্রবণের মধ্যে চলে আসি। এবার দ্রবণের মধ্যে জলই ছিল, ঠিক আছে, একদম সবকিছু যা যা যত পরিমাণ জল ছিল ততটুকুনি জল নিয়েছি। এবার দেখো কি হবে, যে জলটাকে আমি হিট করতে করতে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, তখন কি আর জলটা ফুটবে? ফুটবে কি? ফুটবে না তো। কেন ফুটবে না? কেননা এক্ষেত্রে সারফেসের মধ্যে তো জায়গা কিছু কমে গেছে। এবার তাহলে এখন তো এর বাষ্পায়নটা কম হবে, কারণ আমরা এর আগের দিনে পড়েছিলাম কি, যে দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হয়। তাহলে এক্ষেত্রে যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, তখন কি আর দ্রবণের বাষ্পচাপটা কি বাইরের চাপের সমান হবে? তখন তো বাইরের চাপের সমান হবে না। তো তাই জন্য কি হবে, এক্ষেত্রে তাহলে বাষ্পচাপটা আমার কম হবে 100 ডিগ্রিতে। তাহলে বিশুদ্ধ দ্রাবক যখন 100 ডিগ্রিতে নিয়ে গেছিলাম তখন তো সেটা বাইরের চাপের সমান হয়েছিল, কিন্তু এবার দ্রবণের ক্ষেত্রে যেহেতু বাষ্পচাপটা কমে গেছে, এটা কি বাইরের এখন তো 1 atm আছে, কিন্তু এখানে তো 1 atm হয়নি এখনো। তাহলে এটা কি হতে হবে, বাষ্পচাপ কি, যেহেতু আমরা জানি যে বাষ্পচাপ উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, 100 ডিগ্রিতে নিয়ে গেলাম তখন জল ফোটা শুরু করলো না, তখন আমাকে যদি আরো হিট দিতে থাকি তাহলে এক সময় গিয়ে দেখা গেল 100-র উপরে নিয়ে যেতে হবে না, হয়তো দেখা গেল 110 ডিগ্রিতে নিয়ে গেলাম, তারপরে এখানে যে বাষ্পের যে চাপটা আছে সেটা 1 atm এর সমান হলো, তখন গিয়ে ফুটতে শুরু করলো। যেহেতু এক্ষেত্রে আমাকে উষ্ণতা মানে জলটাকে ফোটানোর জন্য উষ্ণতা বাড়াতে হচ্ছে, তাই জন্য আমরা বলছি কি স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, অর্থাৎ কি স্ফুটনাঙ্কের উন্নয়ন। কারণটা বোঝা গেল। এটাকে আমরা আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো যদি এখানে একটা গ্রাফের সাহায্যে আমরা ব্যাপারটাকে বুঝি। দেখো এদিকে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে টেম্পারেচার, এদিকে আমি কি নিয়েছি না উষ্ণতা নিয়েছি, ঠিক আছে, আর এদিকে আমরা নিলাম ধরুন বাষ্পচাপ, এদিকে আমরা বাষ্পচাপ নিয়েছি, ঠিক আছে। এবার ধরে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ কি এটা হচ্ছে গিয়ে 1 atm, মানে এই জায়গাটা যখন আমি পৌঁছাবো তখন এটা হচ্ছে গিয়ে 1 atm হয়ে আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 atm আছে, ঠিক আছে। অর্থাৎ কি যখনই কোনো গ্রাফটা আমার এই গ্রাফের সঙ্গে টাচ করবে তখন সেটা ফোটা শুরু করবে। এবার ধরে নাও বিশুদ্ধ দ্রাবক ছিল, ঠিক আছে, বিশুদ্ধ দ্রাবক ছিল, তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যদি উষ্ণতার সঙ্গে আমরা যদি বাষ্পচাপের যদি গ্রাফটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে কি হবে না সেটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম একটা কার্ভ হবে, ঠিক আছে। এবার যখন ধরুন এই গ্রাফটা আমার এই বাষ্পচাপে পৌঁছালো, তখন আমি এদিকে টেম্পারেচারটা আমি দেখছি কততে এটা পৌঁছালো। আমি ধরলাম এই যে এখানে যে টেম্পারেচারটা পৌঁছালো সেটাকে আমি ধরলাম টিবি। টিবি মানে কি, আমি টি ফর টেম্পারেচার আর পি ফর বয়েলিং, অর্থাৎ কি বয়েলিং টেম্পারেচার, অর্থাৎ কি এই উষ্ণতায় ওটা ফুটতে শুরু করলো, ঠিক আছে। এবার এটা কার ক্ষেত্রে না বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। এই গ্রাফটা আমরা কার ক্ষেত্রে পেলাম না দ্রাবকের ক্ষেত্রে পেলাম, ঠিক আছে। এবার আমরা করছি কি, এবার আমি দ্রবণের লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা আমি কি বললাম, এদিকে তো আমার বাষ্পচাপ আছে, তাহলে এটা তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, সেম আমার দ্রবণের বাষ্পচাপ একটু হলেও কম হবে না, কারণ দ্রবণের বাষ্পচাপ তো কম হয়। তাহলে দ্রবণের বাষ্পচাপটা আমি ধরলাম এখান থেকে শুরু হলো। ব্যাপারটা ক্লিয়ার কিনা, ব্যাপারটা ভালো করে বোঝো। কিন্তু আমি বললাম কি যে এদিকে আমি যত উপরে যাচ্ছি তত আমার বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি তো দ্রবণের বাষ্পচাপ আমার এখান থেকে যদি শুরু হয়, সরি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি এখান থেকে শুরু হয়, তাহলে দ্রবণের বাষ্পচাপ এখান থেকে শুরু হবে, কারণ দ্রবণের বাষ্পচাপ একটু হলে তো কম হবে। তাহলে এখান থেকে শুরু হলো, এবার আমার গ্রাফটা শুরু হয়ে হয়ে যখন আমার ধরে নাও এই 100 ডিগ্রিতে পৌঁছালো, মানে এখানে কি আছে ধরে নাও সাপোজ জলের ক্ষেত্রে যদি হয়, জলের ক্ষেত্রে এখানে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রিতে গেলাম, তাহলে তখনও কি বাইরের চাপের সমান হয়েছে? বাইরের চাপে তো সমান হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, আরো গ্রাফটা পৌঁছে গিয়ে যখন এইখানে পৌঁছাবে তখন ততক্ষণে আমার টেম্পারেচারটা কত হয়ে গেছে, আমি ধরলাম এটা টিবি ড্যাশ। অর্থাৎ কি তাহলে এক্ষেত্রে এতটা এক্সট্রা পরিমাণ হিট এখানে আমাকে দিতে হচ্ছে, আর এক্সট্রা পরিমাণ আমাকে উষ্ণতা দিতে হচ্ছে।
তাই জন্য এই যে এখানে টিবি ড্যাশ, এই টিবি ড্যাশ দিয়ে দেখো মনে রাখবে টিবি ড্যাশ ড্যাশ দিয়ে আমরা কি করব না দ্রবণের স্ফুটনাঙ্ককে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আগে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের স্ফুটনাঙ্কে যাওয়ার জন্য আমাকে এক্সট্রা এত পরিমাণ টেম্পারেচার দিতে হচ্ছে। তাহলে এই যে এখানে এক্সট্রা যে উষ্ণতা দিতে হলো সেটাকে আমরা বলবো কি টিবি ডেল টিবি, অর্থাৎ কি ডেল টিবি মানে কি স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে কতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে সেটা আমরা এইখান থেকে বুঝতে পারলাম। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে দ্রবণের মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ কি হবে কম হবে। তো তাই জন্য সেই বাষ্পচাপকে ফোটানোর জন্য মানে বাইরের চাপের সমান করতে হলে আমাকে এক্সট্রা যে পরিমাণ টেম্পারেচার দিতে হচ্ছে সেটাই হচ্ছে কি বলবো না স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে অতটা। ব্যাপারটা বোঝা গেল? আমরা গ্রাফের সাহায্যে ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে। আচ্ছা দেখো দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন অর্থাৎ কি বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা সেটা দেখা যায় কি না দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে একটা নির্দিষ্ট সম্পর্কে যুক্ত। সেটা কিভাবে বোঝা গেল না রাউল্ট সেই সময়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে করে সেটা উনি বুঝতে পারলেন এবং দেখলেন কি না দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা ওই দ্রবণের গাঢ়ত্ব কি ধরনের গাঢ়ত্ব না মোলাল গাঢ়ত্বের সঙ্গে একটা নির্দিষ্ট সম্পর্কে যুক্ত আছে। এবং সেই সম্পর্কে উনি একটা কি করলেন না দুটি সূত্র দিলেন। সেই সূত্র দুটি কি কি ছিল এবার সেটা আমরা পড়বো এবং সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এখান থেকে তো 1 নম্বরে একটা শর্ট কোশ্চিন টাইপের কোশ্চিন হয়ে থাকে প্রতিবার আর কি, যে এরকম কোশ্চিন তোমাকে বলে দিতে পারে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লিখো। তখন যদি রাউল্টের সূত্রটি লিখো যদি বলে তাহলে সেক্ষেত্রে তুমি দুটো সূত্রই লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা প্রথম সূত্রটা কি দেখো, প্রথম সূত্রে রাউল্ট বললেন কি যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাব যোগ করলে ওই দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। কি বললাম? বললাম কি যে কোনো একটি বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাব যোগ করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এটা কে বললেন না রাউল্ট বললেন, যেটা ডেল টিবির সঙ্গে সমানুপাতিক। এখানে ডেল টিবি মানে কি? ডেল টিবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন। আচ্ছা এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কিভাবে মনে রাখবো যে ডেল টিবি মানে সবসময় মনে রাখবো যে এই বড়টা থেকে সবসময় ছোটটা আমরা বিয়োগ করব। তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি, দ্রবণের না বিশুদ্ধ দ্রাবকের? দ্রবণের, কারণ দ্রবণের তো উন্নয়ন হয়েছে। তো তাই জন্য এখান থেকে ডেল টিবি ড্যাশ মাইনাস টিবি এটা কি হবে না সমান সমান, এর হচ্ছে সমানুপাতিকটা তুললে একটা ধ্রুবক আসবে সেটাকে আমরা বলবো কে বি। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি না কে বি। এবার এই কে বি ইন্টু কি আসলো না এম, এটা আমাদের হয়ে গেল কি না স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র, যেটাতে আমাদের প্রচুর অঙ্ক করতে হবে। আচ্ছা এখান থেকে আমাদের এই যে কেবিটা পাওয়া গেল, এই কেবির একটা নির্দিষ্ট নাম আছে, এটাকে আমরা বলবো না স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক, বা আমরা বলতে পারি আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক, বা আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক ধ্রুবক, বা লাস্টলি আমরা বলতে পারি কি ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে চারটা টার্মের মধ্যে যে কোনো টার্ম পরীক্ষায় তোমাকে থাকতে পারে, তোমাকে দেখে কিন্তু সেটা চিনতে হবে যে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক বলা থাকতে পারে, বা আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক, বা স্ফুটনাঙ্ক ধ্রুবক, বা ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট সেটাও কিন্তু অনেক সময় অঙ্কের মধ্যে দেখা যায়, তাই জন্য তোমাকে কিন্তু এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম না হচ্ছে গিয়ে রাউল্টের যে প্রথম সূত্রটা ছিল সেটা হচ্ছে ডেল টিবি, সেটা কি না মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক ছিল, সেটা আমরা সমানুপাতিকটা তুললাম, সেখান থেকে আমরা কি স্মল কে পেলাম, স্মল কে বি, সেটাকে আমরা কি কি বললাম সেটা তো আমরা বুঝতে পারলাম, সেটা স্ফুটনাঙ্ক উন্নয়ন আমরা ধ্রুবক বলবো। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটা গেল না প্রথম সূত্র, সেটা কি না রাউল্টের প্রথম সূত্র, যেটাতে আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা এটাকে আরেকটু ভেঙে লিখি, সেটা কি টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়ালস টু
কেবি। আচ্ছা, মোলালিটির সূত্র তো আমরা এর আগের দিন পড়েছিলাম। মোলালিটির সূত্র আমাদের জানা আছে, এম ইজ ইকুয়ালস টু কি বলো, এম ইজ ইকুয়ালস টু এখানে কি হয়, নিচে এখানে M2 থাকে, তার সঙ্গে W1, উপরে W2 ইনটু উপরে কত 1000। তাহলে এটা হচ্ছে মোলালিটি। তাহলে এখান থেকে আমরা M এর জায়গায় এটা বসিয়ে দিতে পারবো, অর্থাৎ কি এখান থেকে M2 এর সঙ্গে W1 উপরে W2 ইনটু 1000। তাহলে এই সূত্র দিয়ে আমাদের মেইনলি অঙ্ক করতে হবে, যেখান থেকে তোমাকে পরীক্ষায় মোস্ট অফ কেসে M2 অর্থাৎ কি দ্রাবের আণবিক ভর বের করতে বলে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মোটামুটি সবই জানা থাকলে আমরা দ্রাবের আণবিক ভরটা বের করে নিতে পারবো। তাহলে চলো, রাউল্ট তার দ্বিতীয় সূত্রে কি বলেছিলেন। দ্বিতীয় সূত্রটা কিন্তু সবগুলো ধর্মের ক্ষেত্রে একই, অর্থাৎ কি আমরা এর আগে পড়লাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তারপরে আমরা আজকে পড়ছি স্ফুটনাঙ্কের উন্নয়ন, তারপরে হচ্ছে কি হিমাঙ্কের অবনমন, তারপরে অভিস্রবণ চাপ। এই চারটির ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা কমন, সবার ক্ষেত্রে একই কথা, একই ডায়লগ আমরা ইউজ করব। সেটা কি না, তোমার হচ্ছে কি সমপরিমাণ দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ দুটি ভিন্ন প্রকৃতির দ্রাব যোগ করলে দুটি দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। এটা হচ্ছে গিয়ে রাউল্টের দ্বিতীয় সূত্র। আচ্ছা, রাউল্ট তার দ্বিতীয় সূত্রের মধ্যে যেটা বলে, অনেক সময় তোমার পরীক্ষার হলে কোশ্চিনের মধ্যে দেখা যায় বা এরকম কোশ্চিন দেয় যে প্রমাণ করো লঘু দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন তা একটি সংখ্যাগত ধর্ম। তখন সেটা কিভাবে করবে, সেটা আমরা আগের কোশ্চেনে আলোচনা করেছিলাম। এর পরবর্তী কোশ্চেনগুলোতে একই আলোচনা হবে। এটা একটাই কথা, তোমাকে কি বলতে হবে যে ধরে নাও দুটি ভিন্ন পাত্রের মধ্যে সমপরিমাণ দ্রাবক নিয়ে সেই দুটি দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ ভিন্ন প্রকৃতির দুটি দ্রাব যোগ করলে দেখা যাবে দুটি দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হবে। অর্থাৎ কি এই ঘটনা থেকে বোঝা যায় যে যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম, যেহেতু দুটো দ্রবণের মধ্যে ভিন্ন প্রকৃতির হলেও একই পরিমাণ আমরা একই সংখ্যক আমরা দ্রাব ওখানে যোগ করেছি, কণার সংখ্যাটা সমান ছিল, তাই জন্য সেক্ষেত্রে দুটি ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হয়েছে। তাই আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম। ঠিক একই রকম ভাবে তোমার এখান থেকে আরেকটা কোশ্চেনও দিতে পারে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন এর যে রাউল্টের সূত্রটা আছে, সেই রাউল্টের সূত্রটা আমরা কখন কখন ইউজ করতে পারবো, মানে কোন দ্রবণের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। এক নম্বর কথা, সেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, একই কথা সেটা বলবো। সেটা কি যে দ্রবণটিকে লঘু হতে হবে এক নম্বর কথা, আর দ্রাবটাকে কেমন হতে হবে না কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী হতে হবে। তাহলে এই সমস্ত দ্রবণগুলোর ক্ষেত্রে আমরা কি করব না রাউল্টের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র সেটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা যে কেবি অর্থাৎ কি যে স্ফুটনাঙ্ক মোলাল উন্নয়ন ধ্রুবক বা আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, সেই ধ্রুবকটা সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নেব। দেখো, স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্টটা কি। দেখো, আমরা এক্ষুনি দেখলাম কি না হচ্ছে গিয়ে তোমার ডেল টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম, তাই তো। এখান থেকে আমাকে কেবির মানটা বের করতে হবে, অর্থাৎ আমি কি বলতে পারি কেবি ইজ ইকুয়ালস টু ডেল টিবি বাই এম, এটা বলতে পারি। তাহলে আমরা প্রথমে কি বলবো কেবির সংজ্ঞা, অর্থাৎ কি কেবি কাকে বলে যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এমটাকে যদি 1 করে দিতে পারি, এমটাকে যদি 1 বলি, তাহলে কি হবে ডেল টিবি যা হবে সেটাই কেবি, তাই কি না। মানে এটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হবে ডেল টিবিটাই কেবি হবে। অর্থাৎ কি এম মানে কি মোলালিটি, অর্থাৎ কি মোলাল। এবার এক মোলালের সংজ্ঞাটা আমরা এর আগে পড়েছিলাম। এক মোলাল কাকে বলে বলো, মোলালিটির সংজ্ঞাটা বলো। মোলালিটির সংজ্ঞা আমরা কি বলেছিলাম যে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু দ্রাব দ্রবীত থাকে তত গ্রাম অণু সংখ্যাটিকে কি বলে মোলালিটি বলে। আর মোলাল গারত্বের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 গ্রাম অণু দ্রাব দ্রবীত থাকে তাহলে ওই দ্রবণকে আমরা 1 মোলাল দ্রবণ বলি। অর্থাৎ কি 1 মোলাল দ্রবণ যদি ধরে নিই, 1 মোলাল দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটাকে আমরা কেবি বলবো। অর্থাৎ কি কেবির সংজ্ঞাটা তাহলে আমরা কিভাবে বলবো, আমরা বলবো যে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 গ্রাম অণু পরিমাণ কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী দ্রাব দ্রবীত থাকলে ওই দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে তাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট বা কেবি।
দেখো এই সংজ্ঞার উপরে কিন্তু একটা কোশ্চিন খুব খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসার মতো, সেটা তোমাকে এরকম কোশ্চিন দিয়ে দেয় যে জলের কেবি সমান সমান 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স বলতে কি বোঝো? এরকম কোশ্চিন করতে খুব খুব ইম্পর্টেন্ট। মানে এটা মানে কি, জলের কেবি এত মানে কি বলতে কি বোঝো? তাহলে তোমাকে আর কিছুই না, তোমার কাছে জানতে চেয়েছে যে কেবির সংজ্ঞাটা, তখন তুমি কি বলবে? দেখো এখানে দ্রাবকটা কি জল হয়ে গেছে, জল তো কনফার্ম হয়ে গেছে, তো তাহলে এক্ষেত্রে কি বলবো? 1000 গ্রাম জলের মধ্যে 1 গ্রাম অনুপরিমাণ কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.52 কেলভিন। ঠিক আছে, দেখো অনেক সময় অনেক বইতে আবার এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াসও থাকতে পারে, আমরা এখনই এককটা বের করব। এখানে ডিগ্রি সেলসিয়াস থাকলে তুমি বলবে 0.52 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে যদি কেলভিন থাকে তাহলে তুমি বলবে 0.52 কেলভিন, স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.52 কেলভিন। ক্লিয়ার ব্যাপারটা? কিছুই না, জাস্ট সংজ্ঞাটা বলতে হবে। ঠিক, আচ্ছা এবার আমরা করব কি না, কেবির এককটা বের করব। দেখো এককটা বের করতে কি হবে, কেবির উপরে কি আছে? ডেল টিবি আছে আর নিচে এম আছে, তাই না? আচ্ছা টিবিটাকে আমরা কি করতে পারি? কেলভিনেও প্রকাশ করতে পারি, আবার ডিগ্রি সেলসিয়াসেও প্রকাশ করতে পারি। তোমার যেটা খুশি তুমি ইউজ করতে পারো, সেখানে তুমি পরীক্ষা হলে ডিগ্রিতেও প্রকাশ করতে পারো বা কেলভিনেও প্রকাশ করতে পারো। আমি এখানে কেলভিন লিখছি, তাহলে ডেল টিবি যদি কেলভিনে প্রকাশ করি তাহলে এর একক কেলভিন লিখলাম। আচ্ছা মোলালিটির একক কি হয়? মোলালিটি হয় মোল পার কেজি, মোল পার কেজি হয়, তাই না? তাহলে এটা কেজিটা উপরে চলে যাবে, তাহলে কি বলতে পারি? কেলভিন কেজি কি মোল ইনভার্স, এটা বলতে পারি। আবার এখানে কেলভিনের জায়গায় যদি আমরা ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে সেক্ষেত্রে এককটা কি হবে? বা সেক্ষেত্রে এককটা আমার হতে পারে ডিগ্রি সেলসিয়াস, এগুলি কি ডিগ্রি সেলসিয়াস ডট কেজি ইন্টু মোল ইনভার্স, এটাও একক হতে পারে, আবার এটাও হতে পারে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র পাই আর কি, যেটা দিয়ে তোমাকে পরীক্ষার হলে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে, যে তোমাকে পরীক্ষা হলে কোশ্চিন দিতে পারে এরকম যে কেবি, যে অর্থাৎ কি যে ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, সেটা যে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে, সেটা প্রমাণ করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা তোমরা মনে রাখবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে গিয়ে কেবি ইজ ইকুয়ালস টু আর টিবি স্কোয়ার বাই এলভি ইন্টু 1000। ঠিক আছে, এই সূত্রটা একটু মনে রাখবে, সূত্রটা সিম্পল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো কোনটা কি, এখান থেকে আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার তুমি যদি বলো এই সূত্রটা কোথায় থেকে আসছে, দেখো সূত্রটা আসছে হচ্ছে এটা একটা থার্মোডাইনামিক্স এর একটা সূত্র থেকে আসছে আর কি। তো এটা কোথায় থেকে আসছে সেটার এখন ডিটেলস আমাদের প্রয়োজন নেই, কিন্তু আপাতত সূত্রটা আমরা মনে রাখবো তাহলেই হবে আর কি। এখান থেকে পরীক্ষা আসলে তোমাকে অঙ্ক আসতে পারে, বা তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন যে ধ্রুবকটা সেটা যে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, সেটা প্রমাণ করো বা ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন দিতে পারে। তো সেক্ষেত্রে আমাকে এই সূত্রটা লিখে নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো কিভাবে ব্যাখ্যা করবো। এখান থেকে আর একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখান থেকে টিবি, সেটা কি না বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, তাই তো? বিশুদ্ধ টিবি দিয়ে আমরা বিশুদ্ধকে প্রকাশ করি, আর টিবি ড্যাশ দিয়ে দ্রবণের প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। আর এলভিটা কি না হচ্ছে গিয়ে প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের যে লিন তাপ, সেটা হচ্ছে গিয়ে এলভি। ঠিক আছে, আর এখান থেকে তো তাহলে দেখো এখান থেকে তাহলে তুমি কি পাচ্ছ, এখানে 1000 এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কিন্তু এটা কি হলো বিশুদ্ধ দ্রাবকের লিন তাপ, আর এটাও তো বিশুদ্ধ দ্রাবক। তাহলে এখানে কি দ্রাবের কোনো টার্ম আছে? এখানে দ্রাবের কোনো টার্ম নেই। তাহলে আমরা কি বলতে পারি যে কেবির মানটা, যেহেতু এখানে সবগুলোই দ্রাবকের সঙ্গে জড়িত, তাই জন্য আমরা বলবো কেবিটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল হবে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল হবে না। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে একটা জিনিস বলে দিই যে এলভি এটা প্রতি গ্রাম। এখান থেকে তোমাকে যদি পরীক্ষা হলে যদি ল্যাটিন হিট দেওয়া থাকে, অর্থাৎ কি লিন তাপ যদি দেওয়া থাকে, তাহলে তো এই সূত্রটা ইউজ করবে। আবার পরীক্ষা হলে অনেক সময় তোমার হচ্ছে গিয়ে এনথালপিও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি হচ্ছে কি ভ্যাপোরেশনের যদি এনথালপিটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে এলভি ইজ ইকুয়ালস টু ডেল এইচ ভি বাই এম
1, ঠিক আছে। এখান থেকে M1 মানে হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের আণবিক ভর, আর এখান থেকে হচ্ছে গিয়ে HV টা হচ্ছে কি মানে হচ্ছে গিয়ে ডেল HV, সেটা হচ্ছে গিয়ে তোমার ভ্যাপোরেশনের এনথালপি, ঠিক আছে। তো তাহলে LV এর জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে সূত্রটা কি দাঁড়াবে, তখন M1 টা উপরে চলে যাবে আর TB স্কয়ার বাই ডেল HV ইনটু 1000। দেখো এই সূত্র এটা কখন ইউজ করব না, হচ্ছে যখন হচ্ছে কি তোমার এনথালপি দেওয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করব, আর যখন ল্যাটিনিট দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এই সূত্রটা মনে রাখবে যে এই সূত্রটি আমাদের কিন্তু হচ্ছে গিয়ে কিছু অঙ্ক থাকতে পারে, বা প্রমাণ করো কেবি দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল না, সেটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। চলো এবার আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন এই বিষয়টির উপর ভিত্তি করে কিছু ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে আমরা একটু জেনে নেব। দেখো আমি তোমাদের ক্লাসটি শুরুর প্রথমের দিকেই বলেছিলাম যে আমরা যদি এই ক্লাসটা শুরু থেকে ঠিকঠাক করি তাহলে চা তৈরি করার সায়েন্টিফিক প্রসেস কি হওয়া উচিত সেটা সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ কি আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের যে কনসেপ্টটা পেয়েছি সেটা থেকে আমরা এখন ব্যাখ্যা করতে পারবো যে চা তৈরি করার আসল সায়েন্টিফিক প্রসেস কোনটা হওয়া উচিত। তোমার বাড়িতে চা কোন পদ্ধতিতে তৈরি করা হয়, তাহলে তুমি কি বলবে, বা তোমার বাড়িতে তুমি ফলো করে দেখবে যে তোমার বাড়িতে চা কিভাবে তৈরি করা হয়। যে প্রথমে পাত্রটা নেওয়া হলো, নিয়ে সেখান থেকে তোমার গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার এখানে কি করা হবে না, প্রথমে হচ্ছে গিয়ে মানে যদি সেটা ধরে নাও আমি হচ্ছে গিয়ে লাল চা তৈরি করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করব না, আমি শুধু জলটা আগে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কি করা হয় নেক্সট বলো, নেক্সট কি করা হয়, এর মধ্যে চিনি যোগ করা হয়। প্রথমে জল তারপরে চিনি দেওয়া হলো, দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে চা পাতা যোগ করে দেওয়া হলো, ঠিক আছে। সবার শেষে চা পাতা যোগ করে দিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে গ্যাসটা অফ করে দেওয়া হলো, দিয়ে আমরা চাটা তৈরি করলাম। এটা তো প্রসেস। এবার তুমি বলবে এটাই তো মেন পদ্ধতি, এই পদ্ধতিতে চা আমরা তৈরি করি, এখানে আবার সায়েন্স কোথা থেকে আসছে। দেখো এখানে আমরা এখন বুঝতে পেরেছি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা বিষয় আছে আর কি। তো তাহলে দেখো আমি এখনই ব্যাপারটা বুঝিয়ে বলছি যে কিভাবে মানে আমরা মানে সায়েন্টিফিক প্রসেস ফলো না করার জন্য পার ইয়ার কতটা পরিমাণ গ্যাস অতিরিক্ত খরচ করছি। দেখো আমি এখানে ব্যাপারটা বোঝাবো আর কি। আচ্ছা তার আগে আমি একটু বলে নিই যে চা আমরা কেন খাই। আচ্ছা চা আমরা কেন খাই বলো তো দেখি। অনেকে চা খাওয়ার নেশা থাকে। এবার নেশাটা কেন হয়, কেননা চায়ের মধ্যে ট্যানিন নামক একটি উপকার থাকে, তো সেটাকে আমরা ড্রাগ বলতে পারি, যেটা নিলে কি হয় মানে আমরা যদি রেগুলার নিতে থাকি তাহলে আমাদের বডির ভেতরে সেই ড্রাগটা নেওয়ার মধ্যে একটা আসক্তি তৈরি হয়, ঠিক আছে। আর অনেকে থাকে কি যে অনেকে মাথা ব্যথা করে, সেই মাথা ব্যথার জন্য আমরা চা খাচ্ছি, মানে কি ওই ট্যানিনটাকে নিচ্ছি। অর্থাৎ কি মোদ্দা কথা কি যে আমাকে চা খাওয়া মানে হচ্ছে কি ট্যানিনটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার সেই ট্যানিনটা কিন্তু আমরা চা পাতাটাকে চিবিয়ে খেয়েও কিন্তু একই কাজ হবে, কিন্তু চা পাতা আমরা চিবিয়ে কেন খেতে পারি না, কেন ওই যে ট্যানিনের যে একটা তিক্ত স্বাদ আছে, তো সেটা আমরা ডাইরেক্ট চিবিয়ে খেতে পারি না, বা আমাদের সবসময় মিষ্টি খাবার পছন্দ করি। তো তাই জন্য কি করি না, চা পাতার সঙ্গে আমরা চিনি মিশিয়ে সেটাকে মিষ্টি করে খাই আর কি। তো তাহলে মোদ্দা কথা আমি কি বুঝতে পারলাম যে চা কেন খাচ্ছি না ট্যানিনটাকে নেওয়ার জন্য, তাই তো। এবার সেই ট্যানিনটাকে আমরা নিচ্ছি। এবার কি হয়, যেহেতু ট্যানিনটা ওয়াটার সলিউবল, তাই জন্য জলের মধ্যে ট্যানিনটাকে দিয়ে ফোটানোর সময় সহজেই ট্যানিন মলিকুলটা জলের মধ্যে চলে আসে, তাই তো। এবার দেখো প্রসেসটা কি হচ্ছে, আমরা প্রথমে আমাদের যে রেগুলার যে প্রসেস ইউজ করি সেটা সম্বন্ধে একটু বলি। সেখানে কি করলাম দেখো, যখন আমি এই পাত্রটা নিয়ে পাত্রর মধ্যে আমি জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে যদি এখানে আমি চিনি দিয়ে দিই, প্রথমে আমি কি করলাম চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চিনি দিয়ে দিলে কি হবে দেখো, আমার তো কাজ কি ছিল, কাজ ছিল আমাকে চা পাতাটা দিয়ে আমাকে কি করতে হবে না জলটাকে ফোটাতে হবে। এবার আমি যদি প্রথমে চিনি দিয়ে দিই তাহলে কি হবে, এক্ষেত্রে যে চা পাতাটা দিলাম
সেই চা পাতাটাকে ফোটানোর জন্য আমাকে কি করতে হবে, দেখো চিনি যদি প্রথমে দিই তাহলে কি হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। অর্থাৎ কি আমি যদি চা পাতাটাকে আগে দিতাম, চিনিটাকে যদি পরে দিতাম, তাহলে কি হতো না, জলটা আমার ধরে নিতাম 100 ডিগ্রিতে ফুটে যেত। কিন্তু চিনিটাকে আগে দেওয়ার জন্য সেক্ষেত্রে কি হবে না, আমাকে অতিরিক্ত আগে যেটা 100 ডিগ্রিতে ফুটতো সেটাকে আমাকে হয়তো 110 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেশি, মানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেশি দিতে হচ্ছে। অর্থাৎ কি আমাকে যদি 1 কাপ চা বানাতে হয়, বাড়িতে যদি 1 কাপ চা বানাতে যদি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বেশি দিতে হয়, ঠিক আছে, এবার 10 ডিগ্রি সেলসিয়াস বেশি দিচ্ছি 1 কাপের জন্য। এবার বাড়িতে যদি আমার রেগুলার 10 কাপ তৈরি হয়, তাহলে কত না 100 ডিগ্রি সেলসিয়াস আমি উষ্ণতা পার ডে বেশি ইউজ করছি। সেটা যদি আমি পার মান্থে যদি হিসাব করি, তাহলে কত হচ্ছে না হচ্ছে গিয়ে তোমার 3000 হয়ে যাচ্ছে। সেটা যদি আমি 365 মানে 1 বছরে হিসাব করি, তাহলে দেখো পার ইয়ার আমি কতটা এক্সট্রা হচ্ছে গিয়ে তাপ, অর্থাৎ কি টেম্পারেচার আমি খরচ করছি, সেটা হচ্ছে সাইন্টিফিক প্রসেস ফলো না করার জন্য। অথচ আমরা যদি প্রসেসটা এইভাবে করতাম যে প্রথমে আমি কি করলাম, চিনিটা আগে না দিয়ে যদি আমি প্রথমে কি করলাম, মানে সাইন্টিফিক প্রসেসটা কি হওয়া উচিত, যে প্রথমে আমি জলটাকে নিলাম, নিয়ে ওর মধ্যে চা পাতাটাকে দিয়ে সেটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে সেটা আমি গ্যাসটাকে অফ করে দিলাম, ঠিক আছে, অফ করা হলো। এবার তারপরে আমি সেই চা পাতাটাকে ছেঁকে নিয়ে আমার মানে যতটা পরিমাণ চিনি প্রয়োজন সেই চিনিটা যদি পরে দিই, তো তাহলে কিন্তু আমাকে অতিরিক্ত গ্যাসটার ব্যবহার করতে হবে না, ঠিক আছে। তো তাহলে সাইন্টিফিক প্রসেসটা ব্যাপারটা বোঝা গেল যে কেন আমরা হচ্ছে গিয়ে ওই ভুল প্রসেস ইউজ করছি, যে আগে যদি চিনি দিয়ে দিই তাহলে তো স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি অতিরিক্ত টেম্পারেচার দিতে হবে, অথচ সেটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আমাকে চা পাতা আগেই দিয়ে চিনি আমি পরেও কিন্তু গুলিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আসল সাইন্টিফিক প্রসেস হওয়া উচিত। আশা করা যায় ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তুমি এখানে আরেকটা কোশ্চেন করতে পারো, আচ্ছা তাহলে বলো দেখি, যে খাবার যখন রান্না করা হয় বা তোমাকে যদি বলে ডিম সিদ্ধ করছি, তো সেটা করার সময় কিছু পরিমাণ লবণ দিয়ে দেওয়া উচিত, বা খাবার সিদ্ধ করার সময় লবণটাকে আগে ইউজ করা উচিত। আর তাহলে সেক্ষেত্রে তো স্ফুটনাঙ্ক, তাহলে ওই জলটা ফুটতে তো অনেক বেশি সময় লাগবে, তাহলে লবণটাকে আমরা আগে দেবো না পরে দেবো? দেখো, খাবার সেদ্ধ করার জন্য আমরা তো খাবার যত সেদ্ধ হবে সেটা তত আমাদের পাচনের পক্ষে সহজ হবে। তো তাই জন্য খাবারটাকে সুসিদ্ধ করার জন্য আমরা কি করব না, লবণ বা ওই জাতীয় পদার্থটাকে আগে দিয়ে দেবো, লবণকে আগে দিয়ে দেবো। তাহলে কি হবে, সেই খাবারটা বেশি উষ্ণতায় ফুটবে, অর্থাৎ কি বেশি পরিমাণ উষ্ণতা যদি নিয়ে ফোটে তাহলে কি হবে, খাবারটা খুব ভালো করে সুসিদ্ধ হবে। অর্থাৎ কি খাবারটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমরা কি করবো, বা যদি ডিম সিদ্ধ করতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি কিছু পরিমাণ লবণ দিয়ে দাও ওর ভেতরে, তাহলে কি হবে, সেই জলটা বেশি উষ্ণতায় ফুটবে, অর্থাৎ কি ডিমটা তোমার ভালো করে সেদ্ধ হবে, ঠিক আছে। বা মাংস রান্না করার সময় তুমি যদি লবণটাকে আগেই দিয়ে দাও তাহলে কি হবে, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এই জন্য কি মানে খাবার সেদ্ধ করার সময় আমরা লবণ আগে ইউজ করব, বা আমি কিন্তু চা তৈরি করার সময় চিনিটাকে কিন্তু পরে ইউজ করব, মানে গ্যাসটা অফ করার পরে চিনিটা ইউজ করবো, কারণ সেক্ষেত্রে আমাকে চাটাকে ওই সুসিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আর কি, সেক্ষেত্রে আমি চিনিটা পরে ইউজ করতে পারবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? একই রকম ভাবে যে সমস্ত জায়গায় টেম্পারেচার খুব বেশি, কি যে সমস্ত জায়গায় টেম্পারেচার খুব বেশি, তো গাড়ির যে রেডিয়েটর আছে যেখানে, অর্থাৎ কি যে গাড়ির সামনে দেখবে যে এক ধরনের পাখা লাগানো, যে কোনো বড় যে লরি গাড়িগুলো আছে, তো তাদের সামনে দেখবে যে পাখা লাগানো এক ধরনের মানে ফ্যান সিস্টেম থাকে, ওখানে একটা জল দিতে হয়। গাড়ির ইঞ্জিনের যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটাকে মানে কন্ট্রোল করার জন্য গাড়ির রেডিয়েটর থাকে, সেই রেডিয়েটরের মধ্যে আমরা কি না জল ইউজ করি। এবার ওই জলটা কি করে না, ওই ইঞ্জিনটা যখন খুব গরম হয়ে যায় সেই ইঞ্জিনটাকে একটা মোটামুটি মডারেট টেম্পারেচারের মধ্যে রাখার জন্য আমরা জল ইউজ করি। এবার ওই জল কি হবে, ধরে নাও যদি টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে, জলটা ফুটতে শুরু করবে, আর জল যদি ফুটে গেলে তো সব বাষ্প হয়ে তো বাইরে বের হয়ে চলে আসবে। তো তাই জন্য কি করা হয়, যখন জল ওই রেডিয়েটরের মধ্যে দেওয়া হয় তার মধ্যে কিছু পরিমাণ ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হয়। এবার ইথিলিন গ্লাইকল কি জিনিস না, ইথিলিন গ্লাইকল হচ্ছে কি তোমার CH2 বন্ড OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এর আণবিক ভর মনে রাখবে 62, এটা অঙ্ক করার সময় কিন্তু খুব কাজে লাগবে। 62 ইথিলিন গ্লাইকলের আণবিক ভর কত, 62,
ঠিক আছে। এই হচ্ছে কি ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হয়, যেটাতে কি হবে, যদি গাড়ির ইঞ্জিনটা যদি খুব গরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি ইথিলিন গ্লাইকলটা ইউজ করি তাহলে কি হবে, সেই জলটা আগে 100 ডিগ্রিতে ফুটতো সেটা হয়তো তোমার অনেক বেশি টেম্পারেচার গিয়ে ফুটবে, অর্থাৎ কি সেই জলটা যদি তোমার ধরে নাও 150 ডিগ্রিতেও চলে যায় তাও কিন্তু জলটা ফুটবে না আর কি, কারণ সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। তো তাই জন্য কি হয় না, স্ফুটনাঙ্কের উন্নয়নটাকে যদি অনেক বেশি টেম্পারেচারে জলটা ফোটে আর কি, তো তাই জন্য ইথিলিন গ্লাইকল মেশানো হয়। একরকম আমরা পরের দিন পড়বো যে হিমাঙ্কের অবনমন, সেক্ষেত্রেও কিন্তু এই দ্রাবক কণাটা থাকার জন্য হিমাঙ্কের অবনমন হবে, সেই জন্য কিন্তু ইথিলিন গ্লাইকলটা মেশানো হয়। সেটা আমরা পরের দিন আরো ভালো ডিটেলসে ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে, তো তাহলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারলাম যে এই কারণে আমরা হচ্ছে গিয়ে স্ফুটনাঙ্কের উন্নয়নটা আমাদের পড়াটা খুবই জরুরি। তাহলে চলো এবার আমরা কিছু নিউমেরিক্যাল উদাহরণ নিয়ে নিই। দেখো এখানে অঙ্কটাতে কি বলেছে যে 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক তোমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো অঙ্কটা একদম সিম্পল, মানে যখনই দেখেছে যে তোমার কি না দ্রবণের স্ফুটনাঙ্কর কথা আছে তখনই তুমি কি করবে না, স্ফুটনাঙ্কের উন্নয়নের সেই সূত্রটা তুমি ইউজ করবে। সেই সূত্রটা কি ছিল বলো, ডেল টিবি ইজ ইকুয়ালস টু কি না কেবি ইনটু কি ছিল, একদম ভেঙে দাও মোলারিটিটাকে, ভেঙে দিয়ে কি হবে, এখানে M2 থাকবে, তার সঙ্গে কি না হচ্ছে তোমার এখানে W1, এখানে W2 ইনটু 1000, তাই তো? এটা আমাদের সূত্র। এবার দেখো অঙ্ক পড়ে পড়ে কি কি দেওয়া আছে লেখো। তো তোমাকে কি দেওয়া আছে, 0.3 গ্রাম ইউরিয়া দেওয়া আছে, তাহলে কি এটা দ্রাব হচ্ছে দেওয়া আছে W2 0.3 গ্রাম, আচ্ছা W1 50 গ্রাম, W1 দেওয়া আছে 50 গ্রাম। আচ্ছা একই রকম ভাবে তোমার কি লাগবে, M2 লাগবে। M2 মানে কি, এখানে দ্রাবের আণবিক ভর, ইউরিয়ার আণবিক ভর মুখস্থ রাখতে বলেছিলাম, কত বলো, 60 হয়। ইউরিয়ার 60, গ্লুকোজের কত হয় 180, সুক্রোজের কত হয় 342। আচ্ছা এটা হলো। আচ্ছা আর কি লাগবে বলো, M2 এটা তো পেয়ে গেলাম, এখান থেকে কেবি দেওয়া আছে, কেবি কত 0.52 দেওয়া আছে। আচ্ছা আর কি লাগবে, এই টিবিটাকে ভেঙে লিখো, টিবিটাকে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি না যে টিবি ড্যাশ মাইনাস টিবি, এখান থেকে তোমার টিবি ড্যাশটা বের করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে বলেছে। আচ্ছা এবার যেহেতু ইউরিয়ার টিবি জলের ক্ষেত্রে কত হয় বলো, জলের ক্ষেত্রে টিবির মান কত হয়, এটা কিন্তু তোমাকে দেওয়া থাকবে না। জলের টিবি তো আমরা জানি, জলের তো স্ফুটনাঙ্ক আমরা জানি কত, 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। আচ্ছা এগুলো প্রত্যেকটা বসাও, এখান থেকে কেবির মান 0.52 ইন্টু W2 এর মান কত 0.3 ইন্টু 1000 বাই W1 কত 50 ইন্টু M2 কত 60। আচ্ছা এখান থেকে একটা জিনিস খুব ভালো করে বলে দিই আর কি, যে অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারো, যে এখানে তুমি বলতে পারো যে এখানে তো আমরা দ্রাবের ভর তো গ্রামে দেওয়া আছে, কিন্তু কেবির এককটা কেলভিন কেজি দেওয়া আছে, এই কেজি দেখে কিন্তু কখনো ভয় পাবে না, ঠিক আছে? আমরা সবসময় এগুলো গ্রামেই বসাবো, তার মানে এখানে কেজি দেওয়া আছে মানে তোমাকে এগুলো কেজিতে বসাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কেন বলছি, কেননা এগুলো যদি গ্রামে বসাই তাহলে এই গ্রাম কেটে যাবে আর কি, ঠিক আছে? তাই জন্য কেবির একক দেখে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার করে বলছি যে অঙ্কের মধ্যে যেই দ্রাবের ভরগুলো দেওয়া থাকবে সেগুলোকে তুমি হচ্ছে কি সবসময় গ্রামেই করবে, ঠিক আছে? কেজি দেওয়া থাকলে সেটাকে গ্রাম করে নেবে, গ্রামে বসাবে, মনে থাকবে? আচ্ছা তাহলে গ্রামে বসালে, আচ্ছা এখান থেকে যেটা ক্যালকুলেশন করবে করে নিয়ে এবার দেখো টিভির মান তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে বসাতে পারো বা আবার 373 কেলভিনে বসাতে পারো। যদি তুমি 373 বসাও তাহলে এককটার উপর ডিপেন্ড করবে আর কি। সেক্ষেত্রে আমি যদি এটা 100 ডিগ্রি সেলসিয়াস বসাই আর ওদিকে যা আসবে টিবি ড্যাশ মাইনাস এটা, এখন টিবি ড্যাশ এখান থেকে কত আসবে 100.052 এত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর সেটা যদি তুমি 373 বসাতে তাহলে এখান থেকে 373.052 কেলভিন বসাতে, ঠিক আছে? তাই জন্য এককটা কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট, একক তোমার ডিগ্রি সেলসিয়াস না কেলভিন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে নিই। দেখো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, দেখো ব্যাপারটা কিরকম বলেছি, 50 গ্রাম CCl4 এ 0.5216 গ্রাম ন্যাপথলিন দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.402 কেলভিন। একই পরিমাণ CCl4 এ একটি অজানা দ্রাব যোগ করলে তা এত গ্রাম দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.647 কেলভিন। অজানা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে বলেছে। দেখো এখানে অঙ্কটার দুটা পার্ট আছে।
এটুকু একটা পার্ট, এখান থেকে আরেকটা পার্ট, ঠিক আছে। এবার দেখো এখানে তোমার দ্রাবটা তোমাকে বলে দিয়েছে যে ন্যাপথেলিন এবং তার আণবিক ভরটা বলে দেওয়া আছে। এবার দেখো তোমাকে টার্গেটটা কি, এই অঙ্কটা তোমার আণবিক ভর বের করতে হবে, তাই তো। এবার এই অঙ্কটা আণবিক ভর বের করতে গেলে কি এর ক্ষেত্রে সূত্র কি, যেহেতু স্ফুটনাঙ্ক আছে তাহলে সূত্র কি ইউজ করবো, ডেল টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। তাহলে এখান থেকে এমটা তো আমরা পেয়ে যাব, মানে এম এর তো সূত্র বের করে নিতে পারবো, কিন্তু এর কেবিটা আমাদের প্রয়োজন না, কেবিটা তো অঙ্কে কোথাও কেবি দেওয়া নেই। তাহলে দেখো প্রথম পার্টটা থেকে আমরা কেবির মানটা বের করব, সেই কেবির মানটা বের করে আমরা এই অঙ্কের মধ্যে ইউজ করব, ঠিক আছে। যেহেতু এক্ষেত্রে আমার, কেননা আমরা কি একটু আগেই জানলাম কি যে কেবি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। যেহেতু এক্ষেত্রে তোমার দ্রাবকটা একই আছে, CCl4 আছে, তাহলে এর ক্ষেত্রেও কেবির মান যা হবে, এই অজানা দ্রাবের ক্ষেত্রে কেবির মান একই হবে, যেহেতু দ্রাবকটা এখানে পরিবর্তন হয়নি। তাই জন্য এখান থেকে আমরা কেবির মানটা বের করব, সেই কেবির মানটা এর মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো, আচ্ছা প্রথমে তাহলে এই অঙ্কটার জন্য আমরা কি করব, সূত্র কি আছে, ডেল টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এমটাকে ভেঙে লিখো, এখানে M2 এর সঙ্গে W1 উপরে W2 ইন্টু 1000, ঠিক। আচ্ছা এবার দেখো এখান থেকে ডেল টিবি, আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা অনেক সময় তোমাকে এখানে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকতে পারে। এবার এখানে কি দেওয়া আছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে ডেল টিবির মান দেওয়া আছে। এবার এই ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাক আর কেলভিনে দেওয়া থাক, ঠিক আছে, যেটা দেওয়া থাকবে তুমি সেটাই বসিয়ে দেবে, ঠিক আছে। কেননা তোমাকে এখানে, কেননা এর ডিফারেন্সটা কিন্তু সবসময় তো সমানই থাকবে। তুমি ডিগ্রি সেলসিয়াসে তুমি ডিফারেন্স করো যে 200 আর 100 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে তোমার হচ্ছে যে ডিফারেন্সটা থাকবে সেটাকে তুমি যদি কেলভিনে করে নাও, অর্থাৎ কি 100 সঙ্গে ধরো 273 যোগ করে নিলে 200 সঙ্গে তো 273 যোগ করবে, তাই জন্য অল টাইম কিন্তু সেটা কেলভিনে তুমি ডিফারেন্স বের করো আর ডিগ্রি সেলসিয়াসে ডিফারেন্স বের করো, সেই ডিফারেন্সটা কিন্তু অল টাইম একই থাকবে, ঠিক আছে। তো তাই জন্য তুমি কিন্তু আবার দেখা গেলো পাকামো মেরে তুমি এখানে হচ্ছে গিয়ে এই তোমার এই পার্থক্য মানে যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন দেওয়া আছে সেটাকে তুমি দেখা গেলো আবার ডিগ্রি সেলসিয়াস থেকে আবার কেলভিনে করতে হবে, এরকম ভাবলে, এরকম কোনো ভাবার কোনো দরকার নেই। যে ডিফারেন্সটা যে এককেই দেওয়া থাক না কেন তুমি সেটাই বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ডেল টিভিটার মান দেওয়া আছে। আচ্ছা এক্ষেত্রে কি কি দেওয়া আছে বলো, এখান থেকে প্রথমে কি বলা আছে না, W1 দেওয়া আছে কত 50 গ্রাম, আচ্ছা W2 দেওয়া আছে কত 0.5216 গ্রাম, আচ্ছা আর কি M2 দেওয়া আছে কত 128, আচ্ছা আর কি লাগবে বলো, এর তো সবাই পেয়ে গেলাম। ডেল টিবির মান দেওয়া আছে কত না হচ্ছে 0.402 এত কেলভিন। এখানে যদি এটা যদি কেলভিন হয় তাহলে তোমার কেবির মানটা তোমার কেলভিন কেজি মোল ইনভার্স হবে, আর এটা যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস কেজি মোল ইনভার্স হবে, ঠিক আছে। আচ্ছা কেবির মানটা তাহলে এখান থেকে বসিয়ে দাও, ডেল টিবির জায়গায় বসিয়ে দাও, ওটা বসলে কি আসবে, এখানে হচ্ছে কি তোমার 0.402 উপরে থাকলো আর এটা ভাগ হয়ে যাবে, আচ্ছা যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে W1 চলে আসবে 50, আচ্ছা এখান থেকে M2 কত 128, আচ্ছা নিচে গুলো চলে আসবে কত W2 কত 0.5216, আচ্ছা 1000, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো কেবি 4.932 কেলভিন কেজি মোল ইনভার্স, তাহলে এখান থেকে আমরা কি করলাম না কেবির মানটা বের করলাম। এবার এই পার্টটার মধ্যে আমরা কেবির মানটা বসিয়ে দেবো, চলো এখন আবার তাহলে বের করবো, আর কি ডেল টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু তোমার এখান থেকে W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, এখান থেকে M2 এর মানটা বের করতে হবে, কেবির মান জেনে গেছি, ডেল টিবির মান জানা আছে, চলো ডেল টিবির মান এখানে কত দেওয়া আছে বলো, ডেল টিবির মান দেওয়া আছে 0.647, আচ্ছা কেবির মান পেয়ে গেছে এখান থেকে 4.932, আচ্ছা W2 এর মান কত দেওয়া আছে বলো, দ্রবীভূত করলে অজানা দ্রবের এত গ্রাম মানে হচ্ছে কি 0.6216 ইন্টু 1000 বাই W1 কত দেওয়া আছে বলো, সেম পরিমাণ দ্রাবকের মধ্যে বলেছে 50 গ্রামের মধ্যেই হবে, তাহলে 50 ইন্টু M2, এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো কোশ্চেন লাইনটা বুঝতে হবে, একই পরিমাণ CCl4 এর মধ্যে অর্থাৎ কি এই 50 গ্রামের মধ্যেই কিন্তু, তাহলে সেক্ষেত্রে M2 এর মানটা বের করো, M2 এর মান কত আসবে ক্যালকুলেশন করো,
94.76, এটা আসবে M2। তাহলে এটাই কিন্তু তোমাকে বের করতে বলেছিল। তাহলে চলো পরে আরেকটা উদাহরণ নিয়ে নিই। দেখো এখানে কি বলেছে, দেখো এই অঙ্কটা তোমাদের যে বোর্ডের পরীক্ষায় আসছিল হচ্ছে 2013 এই কোশ্চেনটা এসেছিল। দেখো এটা কি বলেছে, 100 গ্রাম CCl4 3 গ্রাম দ্রাব দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন বিশুদ্ধ দ্রাবকের তুলনায় এত বেশি হয়। তার মানে কি, বিশুদ্ধ CCl4 এর থেকে তোমার হচ্ছে গিয়ে দ্রাবটা যোগ করার পরে এত বেশি হয়ে যাচ্ছে, মানে কি স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিভির মানটা তোমাকে বলে দেওয়া আছে 0.60 কেলভিন। এবার তোমাকে বলেছি কি দ্রাবের আণবিক ভরটা বের করতে বলেছে। দেখো সবই দেওয়া আছে, W1 দেওয়া আছে, W2 দেওয়া আছে। অঙ্কটা করতে পারবে আশা করা যায়। অঙ্কটা করে নিয়ে অ্যান্সারটা কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা হিমাঙ্কের অবনমন এবং অভিশ্রবণ চাপ এই পার্টগুলো কমপ্লিট করব। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।